সেই রাজনীতিতে যখন আপনি বেদম পিটাইলেন, কি এমন ঘটনা ঘটলো এই অমানুষের মতো মারতে হইল? এবং এই মায়ের ভিতর যে বার্তা কি দিল, অফকোর্স একটা বার্তা জাতিকে দিছে। আপনি যে কথাটা বলেন জুলাই ভরে দেব, এই শব্দটা যেই করুক সে নুরু বিরোধী লোকটা। নুরু না, জুলাই অভ্যুত্থান বিরোধী লোক। ওই তো নুরু তো জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক, আমি সেই অর্থে বলছি। সে তো জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক, তাই তো বলছে জুলাই ভরে দিব। তার মানে হচ্ছে যারাই কথাটা বলতেছে তারা জুলাই আন্দোলন বিরোধী লোক। এখন আসেন, তাকে মাইরের ভিতর দিয়ে বার্তা কি? না, তার পরিচয় কিন্তু পাওয়া গেছে। বলেন পরিচয়টা কি? পরিচয় হলো উনি পল্টন থানা পুলিশের ওসি সাহেবের মানে ড্রাইভার, পুলিশের কনস্টেবল। ফাইন, তার মানে সরিষার ভিতরে ভূত। ঠিক আছে, তার মানে সে পুলিশের ওসি সাহেবের ড্রাইভার, মানে সে পুলিশ কনস্টেবল। এখন প্রশ্ন হচ্ছে যে নুরুল হক নূরদিকে বার্তাটা কি? এই যে জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি গত 15 বছরের তার রোলটা কি ছিল? সরকারকে বৈধতা দেওয়া, বিরোধী দল হিসাবে যেই সরকারটাকে তাড়ানো হইল, এবং একটা সিম্বলিক বিরোধী দল লাগছিল। এবং এই গৃহপালিত এই অভ্যুত্থানের পর দেখেন ইন্টারেস্টিং, ভাইস ভার্সা, এরশাদ সাহেব কিন্তু আসম আব্দুর রবকে বানাইছিল গৃহপালিত বিরোধী দল। এরশাদ সাহেব যেহেতু সে গৃহপালিত দল বানাইছিল, বিরোধী দল বানাইছিল, উপরওয়ালার থেকে একটা স্যাংশন হয়েছে, সময়ের ব্যবধান জাতীয় পার্টিও আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল ছিল। এখন সে নোহেয়ার, তাকে কোনো জোটে নিচ্ছে না, কোনো দলে যাচ্ছে না। সে নোহেয়ার হওয়ার পর আপনি দেখেন জাতীয় পার্টি ওয়াজ নোহেয়ার, এবং জাতীয় পার্টি দীর্ঘ 15 বছরেও কোনো শক্তি তার ছিল না। এই শক্তি তার কোত্থেকে আসলো? অর্থাৎ সে একটা জানালা ওপেন করছে, সেই জানালা ওপেন কইরা কথা বলতেছে কার সাথে? যার সাথে সে প্রেম করতেছে। সেই প্রেম হইল লিডারগুলা পাবেন না, সব পলাতক। ওই পলাতক দলের যে কর্মীগুলো রয়েছে তাদের সাথে জানালা দিয়ে কথা হচ্ছে, এবং সুযোগ পেলে ঘরে ঢুকাবে, এরকম অভিযোগ এসছে, এরকম কথা আলোচনা চলছে। আমি আমার অনুমানটা বলছি, ঢুকলে পরে কি হবে আপনি লক্ষ্য করে দেখেন যে এই সময় জাতীয় পার্টিকে ফেভার করে নুরুর উপরে যে নির্যাতনটা করা হইল, এটা পিওর বার্তা। আমি তর্কের খাতিরে ধরে নিলাম নুরুরা ওই অফিসে হামলা করতে গেছিল, আমি ধরে নিলাম, অনেক কিছু বলে ওইরকম কিছু পাওয়া যায় নাই, পত্রিকায় আসে নাই। তাহলে একটা সংঘর্ষ হয়েছে কি? এই দলটাকে নিষিদ্ধ করতে হবে, এর কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এখন যে দেশের প্রেক্ষাপট, খুব জাস্টিফাইড চাওয়া, খুবই যৌক্তিক চাওয়া। সেই চাওয়াটা হবে কি হবে না বড় কথা নয়, এটার জন্য আপনি এভাবে এদেরকে কিন্তু ধরে আস্তে করে গাড়িতে ভরে নিয়ে থানায় গিয়েও পরে ছেড়ে দিতে পারত। আপনি এটা মানলেন কেন? সিম্বলিক যে এই জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, এটা হলো আওয়ামী লীগ ইজ কাভার্ড বাই জাতীয় পার্টি। সো প্রশাসন একটা মেসেজ দিচ্ছে কার কাছে? নুরুদের মতো লোকের কাছে, জাতির কাছে বার্তা দিচ্ছে জাতীয় পার্টির পেছনে কেউ আছে ডেফিনেটলি। তাহলে সে এত শক্তিশালী হচ্ছে কেন, এত গুরুত্বপূর্ণ বা হচ্ছে কেন? যে জাতীয় পার্টির অফিসে গিয়েও যদি 5টা লোকে 5টা কথা বলে তুই স্বৈরাচারের দোষ, কথার কথা, তাতেই ঘটনা ঘটার কথা না। বাট এটা সিম্বলিক, একদম সিম্বলিক, আপনাকে বার্তা দিছে। এবং দেখেন এই ঘটনার পর তো অনেক কিছু হওয়ার কথা, এবং নির্বাচন আপনি লক্ষ্য করে দেখেন, নির্বাচন যত ঘনে আসবে জাতীয় পার্টি তত শক্তিশালী হবে। আমি আপনাকে বলে দিচ্ছি। এখন বলতে পারেন সময়ের ব্যবধানে কি হইতে পারে? আমি আপনার টেলিভিশনে কেন বহু চ্যানেলে বলছি, দিন যত ঘনে আসতেছে নির্বাচন তত অনিশ্চিত হচ্ছে। এখন বললেই মানুষ বলবি আমি নির্বাচন বিরোধী। আরে ভাই আমি কে? আই এম সিম্পল ম্যান, আমি একটা অ্যানালাইসিস বলতেছি। কারণ ইতিমধ্যে কিন্তু আমরা পাইছি অতীত সরকারের প্রধান দাবি তুলছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন। খেয়াল আছে, নিউজ আসছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, আর ইনুসকে অপসারণ চায়। কালকে যদি জাতীয় পার্টি মাঠে 2টা ইস্যু নিয়ে নামে, অর্থাৎ নির্বাচন যত ঘনায় আসবে, আমি বলছি ফলস ইস্যু, কালকে নির্বাচন করলে কিন্তু জাতীয় পার্টি ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগও ক্ষমতায় আসবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।
কিন্তু এই ঘটনাটা দিয়ে যদি আপনি মনে করেন যে আমরা প্রশাসনকে দীর্ঘ 12 মাস যে দেখছি এরকম একটা অ্যাকশন নিতে দেখি নাই। বিষয়টা হলো নুরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপদেষ্টা জানাচ্ছে। আসলে রাজনৈতিক দলগুলো নিন্দা প্রতিবাদ জানাক, সেটা ওই পর্যন্ত আমরা দেখে এসেছি, ট্র্যাডিশন এরকম। তো সরকার নিন্দা জানাচ্ছে, সরকার কি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবে না? এরকমই তো হওয়ার কথা। কি ব্যবস্থা নেবে সরকার? সামর্থ্য নেই, না সামর্থ্য নাই। কারণ আমি ফ্রম বিগিনিং বলতেছি যে সরকারকে যদি আপনি কোঅপারেট না করেন, সরকার কি করবে? আপনার রুটিন কাজ করতে সরকার বাধা দিচ্ছে কোথাও? মানে না না, রুটিন কাজ মানে আমি বলি আপনাকে, আইন শৃঙ্খলা বাহিনী এখন সরকার নির্দেশনা নির্দেশনা দরকার নাই তো। এই অফিসটা, আপনার যে অফিসটা, কোথাও গিয়ে আইন শৃঙ্খলা, আমি বলি আপনাকে, আমি আপনার কোথাও গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। সেখানে পরে আসেন। প্রথম হলো আপনার যে অফিসটা, প্রত্যেকের কাজ কিন্তু ভাগ করা আছে, কার কি কাজ। দিস ইজ কল রুটিন ওয়ার্ক। আপনি রুটিন ওয়ার্ক করবেন, প্রশাসন তার কাজ করবে। আমাকে বলতে হবে নূরকে পিটিয়ে, সেটা তো পরে। নূরকে পিটানো তো বললামই আমি। নূরকে পিটাচ্ছে কেন? একটা বার্তা দিল। প্রশাসন সরকার ব্যবস্থা নেবে না তার পক্ষে? নিন্দা জানাবে সরকার? কোথায়? সরকার যে ফেসবুকে দিছে, স্ট্যাটাস দিছে। কারণ সরকার তো জানে তাকে কেউ কোঅপারেট, তার কথা শোনে না কেউ। সরকারের নিন্দা সেই জায়গায় নাই আসলে আছে। আমি আপনার শেষ করি তাহলে প্লিজ। আপনি একটা জিনিস ব্যাখ্যা দিলে বুঝবেন। কতগুলো সুন্দর হেডলাইন হয়। একজন লতিফ সিদ্দিকী সহ 16 জন মুক্তিযোদ্ধা গ্রেপ্তার করছে, একটা শিরোনাম হইছে মুক্তিযোদ্ধা গ্রেপ্তার হয়েছে। মঞ্চ 71, হ্যাঁ মঞ্চ 71 কি হয়েছে? মুক্তিযোদ্ধা গ্রেপ্তার হয়েছে। তার কিছুদিন আগে আমরা পাইছি ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতির প্রভাষক আবুল বারাকাত গ্রেফতার হয়েছে। সে তো গ্রেফতার হয়েছে জনতা ব্যাংকের টাকা তছরুফ করার কারণে। এটা তো লেখে না। কেন বলছি কথাটা? একজন মুক্তিযোদ্ধা কিন্তু কোনো দলের না, সারা দেশের। একজন ক্রিকেট তারকা সারা দেশের, দেশের পক্ষে খেলে। মুক্তিযোদ্ধা দেশের পক্ষে যুদ্ধ করে। মুক্তিযুদ্ধের অর্থটা কি জানেন? যেখানে অবিচার সেখানে প্রতিবাদ, যেখানে অবিচার সেখানে প্রতিবাদ। যেই লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হইল সেটা একজন মুক্তিযোদ্ধা, কিন্তু সে যে দলটার সাথে সম্পৃক্ত ছিল, সব নির্বাচন বাদ দেন না, 14 থেকে পরের গুলা বাদ দেন, 91, 96, 2001, 2008 এই পর্যন্ত থাকি। এই 2009 যে বিডিআর হত্যা হয়েছিল, শাপলা চত্বরে যে 13 সালে হত্যা হয়েছিল, তখন এই মুক্তিযোদ্ধারা কি প্রতিবাদ করছিল ওই দলের ভিতরে বসে? অবিচার নো, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি হাসিনা, কাজী মারুফ। এই যে মুক্তিযোদ্ধার প্রতিবাদ করেন, এই জুলাই আন্দোলনের পর যখন এই ছেলে পেলেগুলা বুকের রক্ত ঢেলে দিল, তখন এই মুক্তিযোদ্ধাদের সবার আগে তাদের জড়ায় ধরা উচিত ছিল। আমরা ছিলাম 71-এর মুক্তিযোদ্ধা, তোমরা 24-এর মুক্তিযোদ্ধা। সেই সমস্ত মুক্তিযোদ্ধা কিছু হয়েছে তো এই মুক্তিযুদ্ধের নামেই। আপনি কথাটা শেষ করতে দেন না প্লিজ। আপনি 71-এর মুক্তিযোদ্ধা নিয়ে আমি কোনো ডিবেট করছি না। 71-এর মুক্তিযোদ্ধাদের কোনো ইনঅ্যাক্টিভ, তাদের কোনো ফাংশন নাই। এখন রাষ্ট্রের জন্য তার ফাংশন নাই, তারা বয়োবৃদ্ধ। কিন্তু যখন এই জুলাইয়ের অভ্যুত্থান হইল, তারপরে যে কয়টা ছেলেই আজকে যাদের নাম আমরা পাইছি, এখন তাদের নামে সে কি তদবির করে, এই বাণিজ্য করে, সেই বাণিজ্য করে, কিন্তু 5ই আগস্ট পর্যন্ত তো করে নাই। হ্যাঁ, 5ই আগস্টের পরে এই সমস্ত মুক্তিযোদ্ধাদের নাইমে গিয়ে বলতো, আয় বাবা আমরা ছিলাম 71-এর মুক্তিযোদ্ধা, তোরা 24-এর মুক্তিযোদ্ধা। কেউ বলেছে? এই মুক্তিযোদ্ধারাই তো এই সরকারকে লালন করেছে, এই দলের ভিতরে যে মুক্তিযোদ্ধাগুলো ছিল। আবার গ্রেফতার হওয়ার পর যখন আপনি বলবেন মুক্তিযোদ্ধা গ্রেফতার, সরি, এগুলো আপনি সব মিলাইতে হবে তো, একটার সাথে একটা লিঙ্ক আপনাকে মিলাইতে হবে। কয়দিন আগে একজন মুক্তিযোদ্ধা বলছে কি যে পতিত সরকার যাদেরকে তাড়ানো হয়েছে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিল তারা, এবং তাদেরকে সরাইছে কারা? কালো শক্তি, জামাত। বলে নাই? বলেছে। সে কি মিন করছে বুঝছেন? সে মিন করছে এই যে স্বাধীনতার পক্ষ শক্তিকে স্বাধীনতার বিপক্ষ শক্তি যে রাজাকার, তারা তারাই দিছে। এটা বুঝাইতে চাইছে সে। এই বয়ানটা তৈরি করবার চেষ্টা চলছে 5 আগস্টের পর থেকেই। চলছে তো। তাহলে তারা কিরকম মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা যেটা রিপিট করতেছে আবার, দেশের মালিক কারা? দেশের মালিক জনগণ। সেই জনগণের উপরে যখন আপনি গুলি চালাবেন, তখন মুক্তিযোদ্ধা সবার আগে সোচ্চার হওয়ার কথা। একটা মুক্তিযোদ্ধাও সোচ্চার হয় নাই। আবার এই মুক্তিযোদ্ধারা কোথায় ছিল যখন জিয়াউর রহমানের মতো একজন ব্যক্তির বীর উত্তম না কি বীর প্রতীক, এটাকে যখন ছিনিয়ে নেওয়া হইল, মুক্তিযোদ্ধারা কোথায় ছিল? ঘুমিয়েছিল।
না আয়নাঘরে ছিল? না ছিল কোথায় মুক্তিযোদ্ধাগুলো? তাদেরই তো সাথে সঙ্গী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। বরং জিয়াউর রহমান তো অনেক বড় মাপের মুক্তিযোদ্ধা, কেন জানেন? সে ছিল পাকিস্তান আর্মি, এখান থেকে রিভোল্ট করছে। পাকিস্তান আর্মি ছিল না? যতজন সেক্টর কমান্ডার 11 জন সব পাকিস্তান আর্মি, তারা রিভোল্ট করছে। তাদের বীর প্রতীক কাইরে নেয়। তখন লতিফ সিদ্দিকীর সাহেবের মতো মুক্তিযোদ্ধা মুচকি মুচকি হাসে। কিসের মুক্তিযোদ্ধা? পক্ষান্তরে সমর্থন করছিল। কিসের মুক্তিযোদ্ধা? আপনি মুক্তিযোদ্ধা 71 মুক্তিযোদ্ধা ঠিক আছে তো, এরকম আমাদের ফ্যামিলি লাইফে তো আছে। একজন বড় ভাই এমন একটা রোল প্লে করছে, সমস্ত ছোট ভাইরা তার উপরে খুশি। 20 বছর পর এর মধ্যে বড় ভাই বিয়ে করলো, বউ হইলো, অনেক কিছু হইলো, সবার সাথে গ্যাপ হচ্ছে, অনেক ষড়যন্ত্র, অনেক কিছু। তো ওই আদিকেও ধরে রাখতে হবে। তখন আপনার যে রোল, পরবর্তীকালে 50 বছর পর আপনার সেই রোল থাকবে। রাজ্যকে আপনি যে বলছেন একেবারে একটু বলেন তো। মুক্তিযোদ্ধা ঠিকই আছে, যেহেতু এই মুক্তিযোদ্ধারা দুর্নীতি 71-এর মুক্তিযোদ্ধারা যখন মানে কি 24-এর মুক্তিযোদ্ধার বুকে জড়ায় ধরে নাই, তখন আপনি বুঝতে হবে। একটা কথা বলি, মুক্তিযোদ্ধারা। আচ্ছা, আরেকটা কথা বলিনি আপনাকে, একটু ভাই একটা কথা বলছেন। আপনি একটু পরে বলেন ভাই, একটু ঘুরে আসে একটু আমার। ডক্টর সাইফুল ইসলাম, একটা বিষয় বলবেন। এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে 5 আগস্টের পর থেকে, কিন্তু যখন 5 আগস্টের আগে অভ্যুত্থানের আন্দোলন চলছে, তখন পর্যন্ত একটা বিষয় খুব জোরে সোরে বলা হচ্ছিল যে এই আন্দোলন আসলে শিক্ষার্থীদের আন্দোলন নয়, এবং এটা কোটা বিরোধী যে আন্দোলন, সেটা আসলে এখানে ছিটেফোঁটাও নেই, এটা পুরোটাই বিএনপি জামাতের আন্দোলন। এক পর্যায়ে তো তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল এটা পুরোপুরি একটা ইসলামী বিপ্লব। সেই একটা ক্যাম্পেইন চলেছে, ভারতের বিভিন্ন গণমাধ্যম খেয়াল করে থাকবেন, তারই ক্যাম্পেইন করছে। কিন্তু সেটার উপর ডিপেন্ড করে যখন ওই একই বয়ান প্রতিষ্ঠিত করবার জন্য মঞ্চ 71 নামে একটি সংগঠন গঠিত হওয়ার পরে তারা একটা মানে প্রোগ্রাম করতে আসে, সরকার কিংবা বর্তমান প্রশাসন এটাকে এত সহজে অ্যালাউ করে কিভাবে? বাক স্বাধীনতা কি এরকম কিছু? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। জুলাই গণঅভ্যুত্থান বিষয়টা কিন্তু একটা বিশেষ ইস্যুকে কেন্দ্র করে যে হয়েছে, এটা যারা ভালো বোঝে, কিন্তু আওয়ামী লীগ তো ক্যাম্পেইন করছে না। আমি আসব যে বোঝে, তারা জানে যে এই দীর্ঘ 16.5 বছর বা 16 বছরের অধিক সময় আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় থাকার যে প্রক্রিয়াটা ছিল, প্রক্রিয়া 2014 সালে একটা বিনা ভোটের ইলেকশন করলো, 153 জন আপনার নির্বাচন না করেই নির্বাচিত। 2018 সালে আমি নিশিরাতের একটা ভোট করলো, মানে বাংলাদেশের সব বিরোধী দলকে খুব গভীর একটা আশ্বাস দিয়ে নিয়েছে, তার উপরে আস্থা রাখতে বললেন। সবাই নির্বাচন করবার আগেই সবাই গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি হচ্ছে, নির্বাচন রাতে হয়ে গেল। একদম বিবিসি রিপোর্ট এবং সারা বাংলাদেশের মানুষ জানে। এবং 24-এ নির্বাচনটা আরও ফানি করে তুলল। এই যে ছেলেটা এই 16 বছর আগে ক্লাস 6-7-এ পড়তো এবং তিনি দেখতে পেলেন যে এই দেশে এই ঘটনাগুলো ঘটছে এবং এর সংখ্যা কম না, এবং যাদের বয়স আমাদের মতো তারাও দেখলাম, আমাদের চেয়ে বয়স তারাও দেখলাম। এরপরে হলো দুঃশাসন। এই যে ভাই বললেন আয়না ঘরের কথা বললেন, ভয়াবহ। ইলিয়াস আলী, চৌধুরী আলম, জনি, সুমন, আজও লাশ পাওয়া যায়নি। আসলে গুম হওয়ার পরে একটা পরিবারে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে, তারা আল্লাহর কাছে প্রার্থনাও করতে পারে না যে তুমি কবরের শান্তি দাও, অপেক্ষা করতে থাকে প্রতি রাত প্রতিদিন, সব কিছু মিলে ভয়ঙ্কর জায়গা। এরপরে দুর্নীতি, এই যে আবুল বারাকাতের কথা বললেন, যে ওই সংবাদ আসে না যে যিনি একটা ব্যাংককে ধ্বংস করে দিয়েছেন, একটা গ্রুপকে 5,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন, এবং ভয়ঙ্কর। মানে একজন আমাকে বলেছিল যে ওনাকে উচিত, যদি আমার তখন আওয়ামী লীগ ক্ষমতায়, ওনাকে শ্যুট করে দেওয়া, এত ক্ষতি করছে। এসব কথা আসে না। ব্যাংক লুট করে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে গেছে। তো এই যে মিথ্যা কথা বলা, এটা আওয়ামী লীগের একটা স্বভাব। এই মিথ্যারই বয়ান ছিল ওইটা, যেটা ইসলামিস্ট গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ। এটা বাংলাদেশের অভ্যন্তরের মানুষ, তাদের কি আর এক মুহূর্তে এত আনপপুলার হয়ে ওঠে? সেটি আওয়ামী লীগ ক্ষমতা থাকলে, কিন্তু এখন সরকার সেটিকে কেন অ্যালাউ করছে? হ্যাঁ, এটা হলো যে আপনাকে মানে ওই মঞ্চ 71-এর যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠান করার জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নিয়েছে। জি, তো তাদেরকে অনুমতি দেওয়া হলো, সাথে দেখেন মানে আবার দেখেন তাদেরকে অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়া সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর কি? এটা আপনি আমি যদি বুঝি, আইন শৃঙ্খলা বাহিনী বোঝেনি এটা?
যে এইটাই আচ্ছা, এখানে সেটা এরপর অনুরূপ- এখানে রহস্যটা এটা। তবে একটা জিনিস, একটা জায়গা আমার পরিষ্কার করা উচিত। ভাই খুব চমৎকার করে বলেছেন যে মুক্তিযোদ্ধা Always যে মুক্তি। আওয়ামী লীগ ব্র্যান্ড করতে চেয়েছে, এই ন্যারেটিভটা এস্টাবলিশ করতে চেয়েছে। এটা একটা দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর দিক ছিল, এবং যে কারণে রাজনীতিটা এতটা পলিউটেড হয়েছিল, বা এখনো অনেক পরিস্থিতির মধ্যে রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু সত্যটা বলতে পারে না। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, উই রিভোল্টের প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার 3.5 বছরের আমল স্বর্ণাক্ষরে লেখা থাকে। তার স্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী, হ্যাঁ, রাষ্ট্রপতির স্ত্রী, একটা বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বের করে দেওয়া হয়েছে। তার ছেলেকে অন্যায়ভাবে পেটানো হয়েছে। আরেকজন ছেলেকে এমন পেটানো হয়েছে যে তাকে শেষ পর্যন্ত অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। তখন মুক্তিযোদ্ধারা কোথায় ছিলেন? প্রশ্নটা এখানে। এই দলে, জাতীয়তাবাদী দলে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা আছে এখনো। এটা মুক্তিযোদ্ধা নিয়ে কেউ জাতীয়তাবাদী দল বাণিজ্য করে না, যেটা তারা করেছিল চেতনার নামে। এটাই ভাগ হয়েছিল। এইখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জায়গায়। কিন্তু এখন এসে যেন সেই জায়গাতে আপনারা যে এক মিনিট, কথা আমি বলছেন, জাস্ট একটা কথা, Please. গুরুত্বপূর্ণ। এখন এসে যেন আমরা আবার এমনপন্থী না হয়ে উঠি যাতে একই দোষে আমাদেরকে ওইভাবে চিহ্নিত করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ না, পয়েন্ট। প্রশ্ন হলো আইন শৃঙ্খলা বাহিনী কোথাও কিছু অনুমতি দেবার আগে একটু খবর নেবে যে আসলে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা। বিষয়টা এরকম। আপনার কাছে কি মনে হয় যে কাদের সিদ্দিকী কিংবা তার ভাই লতিফ সিদ্দিকী, এই ব্র্যান্ডের আওয়ামী লীগাররা এই মুহূর্তে প্রকাশ্য প্রোগ্রাম করবে, সেখানে কি একটা আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকে? যে কোনো কেউ এটা বুঝতে পারে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এই প্রোগ্রাম করবার অনুমতি দিচ্ছে কেন? এটা সাথে আরো কথা বলি, যদি যে হ্যাঁ, মানে যদি জাতীয় পার্টির অফিসে বা তাদের বিরুদ্ধে নুররা মিছিল করতে যায়, জাতীয় পার্টির উপরে হামলা হোক, এটা আমরা কেউ চাই না। জাতীয় পার্টিকে নিরাপত্তা দিয়ে তাদেরকে নিরাপদে বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু নূরের উপরে আক্রমণ, এই দুটাকে কিভাবে মিলাবেন? দুটোই গুরুত্বপূর্ণ, পরস্পরের সঙ্গে সংযুক্ত। একটা হলো যে ৭১ মঞ্চ নামে যে প্রতিষ্ঠানটি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নিয়েছেন এবং মিটিং করতে যাচ্ছেন বা গিয়েছেন, তারা একটা প্রেক্ষাপট রচনা করছিলেন বেশ কয়েকদিন ধরে তারা টকশোগুলোতে একটা বয়ান তৈরি করবার চেষ্টা করছিলেন। এবং এখানে একটা রহস্য এখনও উন্মোচিত নয়, আমাদের কাছেও পরিষ্কার নয়, যে এটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগবে না যে এই সময়ে তারা যে ক্ষেত্র তৈরি করে গিয়েছে এই 16 বছরে, এখন ওই দল না করলেও এই মুক্তিযুদ্ধের নামে এসে কোনো প্রোগ্রাম করতে গেলে যে এদেশের মানুষ তাদেরকে যে সেই অবিশ্বাস, সেই যে যন্ত্রণা দিয়েছে, সেই যে আঘাতটা দিয়েছে, সেই যে কষ্টটা দিয়েছে, সেই বেদনার একটা বিস্ফোরণ ঘটবে, এটা তারা জানে। এটা একটা সিন ক্রিয়েট করার একটা জায়গা আমার কাছে মনে হয়, যে নেশন সহ সারা পৃথিবীকে বলতে চায় যে আমরা এখানে স্বাধীনতা। এটা একটু রাজ্জাকি ভাই বলবেন। একেবারে মানে অধ্যাপক সাইফুল ইসলাম যেটি বলছিলেন যে একেবারেই এই মুহূর্তে যদি আওয়ামী লীগ কোনো একটা প্রোগ্রাম করতে যায়, আওয়ামী লীগের ব্র্যান্ড আওয়ামী লীগাররা প্রোগ্রাম যদি করতে যায়, সেক্ষেত্রে একটা সিনক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীটাকে জানেন না, আমি বুঝতে পারলাম। আপনি বিষয়টা সহজভাবে বুঝতে হবে। প্রথম আসেন, বাংলাদেশে যে সমস্ত নির্বাচনগুলো কারচুপি হয়েছে বলে আমরা বলি না? আচ্ছা, নির্বাচনে কারচুপি করে কারা? এটাকে বলি। নিঃসন্দেহে নির্বাচন কমিশনের লোকজন। নির্বাচন কমিশনের তো নিজস্ব লোক নাই, তার আন্ডারে কারা থাকে? বিভিন্ন স্কুল কলেজ থেকে নেওয়া প্রশাসন থাকে, টোটাল প্রশাসন, পুলিশ এজেন্ট থাকে, টোটাল প্রশাসন। হ্যাঁ, ওকে। নির্বাচনে কারচুপি করে তারা। কিন্তু আপনি বলেন তো, কোনো কারচুপির জন্য আজ পর্যন্ত কোনো সরকারি কর্মচারীর কোনো কৈফিয়ত নিতে হয়েছে কিনা, কোনো কেউ দণ্ডপ্রাপ্ত হয়েছে কিনা? না। তার মানে কি? তার মানে কি? আমাদের প্রশাসন সব কিছুর ঊর্ধ্বে। কেন ঊর্ধ্বে? লিডারশিপের অভাব। এই প্রশাসনের উপরে ডিপেন্ড করে রাজনীতিবিদরা যে যখন ক্ষমতায় আসে। যিনি ডিপেন্ড করেন নাই, জিয়াউর রহমান সাহেব, তার আগে গেলাম না, তখন একটা স্বাধীনতা উত্তর দেশ বঙ্গবন্ধুর সময়টা। কিন্তু জিয়াউর রহমান সাহেব এমন একটা পর্যায়ে ছিলেন, উনি তখন কি করছেন? প্রশাসন
উনি ছিলেন লিডার, টিকতে পারেনি। কাজে বাংলাদেশের লিডার টেকা খুব কঠিন, লেজুর বৃত্তি করে টিকতে হবে। কার কখন কিভাবে সেই আমলাতন্ত্র এবং প্রশাসনের অফকোর্স আপনি দেখেন প্রশাসন, কেন আমি বললাম, আপনারা যদি লক্ষ্য করে দেখেন, ভাই একটা কথা বলছে যে জুলাইয়ের যে ব্যথা সেটা যায় নাই জনগণের ভিতর থেকে। যারা দলের সাথে সম্পৃক্ত না, যে জনগণগুলো, তাদের ভিতরে কিন্তু জুলাই ব্যথা যায় নাই, আমি নিশ্চিত। কিন্তু যারা দলের সাথে সম্পৃক্ত, তাদের ব্যাপারে আমার কোশ্চেন মার্ক। কেন বলি? যদি ব্যথা আপনার লাগতোই, আপনি রাষ্ট্রপতি অপসারণ করার সময় কোনো দ্বিধা থাকতো না। যারা বিন্দুমাত্র দ্বিধা দেখাইছে যে কোনো অজুহাতে, তার মানে জুলাই চেতনা তার ভিতরে খুব বেশি কাজ করেনি। 1 2, আজকে যদি আপনি জুলাই চেতনার কথা আবারও ধরেন, যেখানে নূরে পিটানের জন্য সময় বলছিল জুলাই ভরে দিব, এই কথাটাকে যদি আপনি চিন্তা করেন, তাহলে জুলাই বিপ্লবের পক্ষে যারা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর, নুরুকে এইভাবে পিটানের পর রাস্তা এখন সমস্ত রাজনৈতিক দলগুলোর নামার কথা যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো। আমি কিন্তু এখন পর্যন্ত দেখছি না। ভেরি সিম্পল, ভেরি ক্লিয়ার। 2, এই যে আমাভাবে পিটাইলো, তাতেও কোনো বক্তব্য, সরকার বাদ দেন, আপনি কথায় কথা সরকার জানেন, আমরা রাজনীতিবিদরা কেন বিবৃতি দিচ্ছে না যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী বেদম পেটাইলো, এই ঘটনায় এরকম পিটানোর কোনো কারণ নেই, অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে, সেটার জন্য তো রাজনীতিবিদরা বলতে পারে। তারা কি বলছেন? সরকারও কিছু করছে না। সরকার আমি কাউন্টই করি না, তার কোনো কমিটমেন্ট নাই, সরকার চলে যাবে বলে দিছে। আপনি বারবার তার উপরে চাপাইলে হোয়াট ইজ ইউর বেনিফিট? হি ইজ আউট গোয়িং, চলেই যাচ্ছে ফেব্রুয়ারিতে। না এই দেখেন, জায়গাটা, এই জায়গা আমি শেষ সরকার, করি। রাজনৈতিক দল সবাই মিলেই তো জুলাই পক্ষ শক্তি। সেটা আপনারা বলেন, কিন্তু আমি তো জানি কেউ তারা কোঅপারেট করে না। ঠিক আছে, রাজনীতিটা নিয়ে এইটাই বলুক না, এইটাই বলুক। ইয়েস, ইউনূস সাহেব আপনি কেন বসে আছেন? কেন বসে আছেন? গেট লস্ট, আপনি চলে যান, আপনার নির্বাচন দেওয়া লাগবে না, নির্বাচন আমরা করে নিব। একটা কথার কথা বলছে সেটা, তাও তো বলেন না। আপনি এখানে বসে আমি বলতে সরকার ব্যর্থ, আমি তো হোয়াট ইজ দ্য রোল অফ দ্য পলিটিক্যাল পার্টিস? হোয়াট ইজ দেয়ার রোল? আচ্ছা, এইবার আসেন, আপনি আরেকটা কথা বলি আপনাকে। একটা কথা বলছেন, বেনিফিশিয়ারি কারা হবে এই ঘটনায়? বলে দিচ্ছি আপনাকে, আমি বহুদিন ধরে বলে আসতেছি, ইউনূস অপসারণ খুব জরুরি। কে সরাইতে চায় সেটা তাদের ব্যাপার। 2টা ফর্ম আছে তার, একটা হলো নির্বাচনের মাধ্যমে সরে যাবে, আর নয় যদি সে স্বেচ্ছায় চলে যায়। এখন নির্বাচনের মাধ্যমে সরে যায়, একটা সরকার, একটা দল ক্ষমতায় আসবে, যে আসলে পরে আওয়ামী লীগের জন্য ঝামেলা হয়। কেননা এরাও এসে 5 বছর বসবে। আইসা যদি 5 বছর বসে, আওয়ামী লীগ নিশ্চিত যে 5 বছরের মধ্যে আসতে পারতেছে না। যতই আন্দোলন করুক, মারামারি পিটাপিটি হবে প্রশাসন পক্ষে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি কোনো কারণে এই ইস্যুতে এই জাতীয় পার্টির উপরে আজকে হামলা শুরু হইল, জাতীয় পার্টিকে কেন্দ্র করে হামলা শুরু হইলো, জাতীয় পার্টি এখন জানলা খুলে কথা বলে, এরপর দরজা খুলে যদি সব লোকদের ঢুকে নির্বাচন যদি মাঠে আনে, অহেতুক অযৌক্তিক আন্দোলন নিয়েও যদি নামে যে পিআর পদ্ধতি নির্বাচন চাই, একটা কথার কথা বলছি, আমি বলছি না এটা চাইবে, পিআর পদ্ধতি নির্বাচন চাইলে কিন্তু জাতীয় পার্টি অনেক সিট পাবে, ইফ দে আর সাপোর্টেড বাই আওয়ামী লীগ, অনেক সিট পাবে, অ্যাটলিস্ট 30-40টা সিট পাবে। সুতরাং সে যদি কালকে পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বানচাল করতে চায়, নির্বাচন না হয়, আর ইউনূস সাহেব যদি চলে যায়, বেনিফিট আওয়ামী লীগের। কেন? তৃতীয় ব্যক্তির আপনি যেখান থেকে বাংলাদেশের ধরে আনেন, সে পরোক্ষভাবে আওয়ামী লীগ, যে ফর্মে আনেন, যেখান থেকে আনেন, সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সাবেক বিচারপতি, সাবেক ক্যাবিনেট সেক্রেটারি, সাবেক XYZ, যারে আনেন সে সেটাই আওয়ামী লীগ, সেটাই আওয়ামী লীগ। কারণ সে 16 বছরে তো তারাই ছিল। এর থেকে যারে আনেন ওইটাই আওয়ামী লীগের বেনিফিট। সুতরাং আমি বারবার বলে আসছি, সেনা, আর্মি একটা স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, এতদিন বলছি শুধু বিএনপি, আজকে বিএনপি, এনসিপি, জামাত 3টে মিলে একটা স্টেক হোল্ডার হইতেই হবে, আর ইউনূস সাহেব একটা স্টেক হোল্ডার। 3 জন যদি একত্র না হন, আপনার নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99.99%। আর নির্বাচন না হয়ে ইউনূস সাহেব সরে গেলে জাতীয় পার্টি লাভ, মানে জাতীয় পার্টি কেউ না, জাতীয় পার্টি আওয়ামী লীগের, জাতীয় পার্টির আন্ডার কাভারে আছে। আপনি এরকম মনে করেন কিনা যে আওয়ামী লীগকে এরকম জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত, বা জাতীয় পার্টিকে জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত? প্রথম কথা হলো, ডক্ট্রিন অফ নেসেসিটি যে টার্মটা বলে, এই টার্ম ইট ইজ নট অ্যাপ্লিকেবল, এটা সবাই ব্যবহার করে। এইটা আসছে পাকিস্তান থেকে। পাকিস্তানে এমন একটা জিনিস করছিল, পরবর্তীকালে ডক্ট্রিন অফ নেসেসিটি তারা বাদ দিয়ে দিছে, এবং এই ডক্ট্রিন অফ নেসেসিটির উপরে থাকলে অটোমেটিক স্টেপ হয়, যার জন্য আমার সুপ্রিম কোর্টে যাইতে হয়েছে, 106 একটা মতামত দিছে। ডক্ট্রিন অফ নেসেসিটি ছিল, রুলিং দিছিল, ওইটা আবার ওভাররুলড হয়ে গেছে। এটা মুখস্থ সবাই আমরা বলি,
2 নম্বর হলো 53 বছরের যে অভিজ্ঞতা আমাদের, এটা একটা দেশ, তামাশা না। 53 বছরের অভিজ্ঞতায় আমরা দেখছি যে আপনি কাকে সুযোগ দিয়ে কি করবেন। এই যে আজকে রাষ্ট্রপতি অপসারণ হয় নাই, তার খেসারত দিচ্ছেন। এই যে জাতীয় পার্টির দোসর হিসাবে কিছু বলেন নাই, তার খেসারত দিচ্ছেন। সুতরাং এটা হলো সেফ সাইডে থাকা, এই জন্য যে আমি তো নির্বাচনে জিতবই, তাই এই সমস্ত কথা। 1, 2, যদি আজকে তারা এইরকম কোনো স্টেপ নেয়, পরবর্তীকালে যদি কি জানি বাবা কে কখন মেয়র হয়ে আসে, অর্থাৎ আবার যদি কখনো আওয়ামী লীগ এসে পড়ে, কাজে আরেকটা রাজনৈতিক দল কঠোর হওয়ার মতো গার্ডস তাদের নেই। দ্যাট ইজ কল ওয়ান্ট অফ লিডারশিপ। লিডারশিপের যেটা অভাব, লিডারশিপের যে ভিন্ন জিনিস, লিডারশিপ আসলেই ভিন্ন জিনিস। এখন আসেন এই যেটা বলতেছিলাম, শেষ করব। হ্যাঁ, আমি আসলে আপনাদের শেষ হয়ে যায় এখন। আচ্ছা, এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, আপনি তো এই যে ভাই বলছে সাংবিধানিক ভিতর, আপনি তো এই সরকার এখনো সংবিধানে ঢুকতেই পারে নাই, সংবিধান মোতাবেক যাবেন কেমনে? যেমন আপনার গাড়ি লক করা আছে, আপনার গাড়ি চাবিটা হারাই ফেলছেন ফর এক্সাম্পল, বা পড়ে গেছে বা কেউ নিয়ে গেছে। এখন এই গাড়িটা চলবে কিভাবে? এটার ভিতর ঢুকতে হবে তো, নাকি? না ঢুকলে গাড়িটা চলবে কেমনে? তো সংবিধান তো নিয়ে গিয়ে আমার ঢোকা বন্ধ করে দিয়ে গেছে, যার জন্য আমি হলাম অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই, সংবিধানে নাই এবং সংবিধানের বাইরের সরকার সে। সুতরাং আপনি সংবিধানে না ধন্যবাদ ঢুকতে রাজ্জাকি ভাই। পারলে আপনি আমরা সংবিধান চালাবেন কেমনে? অন্তর্বর্তী